হাই স্টুডেন্টস, আমার ক্লাস 12 ছাত্রছাত্রীরা, তোমরা এবিটিএ টেস্ট পেপার থেকে যে পেজগুলো করে দিতে বলেছো তার প্রথম পেজটা করা আছে। আজকে দ্বিতীয় পেজ এসি 76 পেজ এবিটিএ টেস্ট পেপার থেকে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে প্রদত্ত মূল উত্তরপত্রে লেখো। এখানে 21টা কোশ্চেন থাকে। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন। সঠিক উত্তর এটা জি.কে. গিলবার্ট। 2 দাগের কোশ্চেন, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এ ধরনের জলকে বলা হয় সহজাত জল। 3 দাগে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল ডি অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত। 4 দাগে, ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল ডি পাঁচমারি। গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়? কেন্দ্র বিমুখ নদী নকশার সৃষ্টি হয়। মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে কি বলে? ডি এর দাগে এলুভিয়েশন। অপসারণ যখন হচ্ছে সেটা এলুভিয়েশন, আর নিচে যে সঞ্চয় হচ্ছে সেটা ইলুভিয়েশন। আচ্ছা, পরে 7 দাগের কোশ্চেন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় সেটা রেড ডেটা বুক। এমনিতে অ্যান্সারগুলোতে কালার করা আছে। একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো ভূপাল গ্যাস বিপর্যয়। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো নাইট্রোজেন। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণাবাত যে নামে পরিচিত সেটা হচ্ছে হ্যারিকেন। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ হয় তাকে বলা হয় উদ্যান কৃষি। পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র। পরের কোশ্চেন, 13 দাগে, ভারতের প্রথম কার্পাস বয়নশিল্প স্থাপিত হয় ঘুষুড়িতে। 14 কোশ্চেন, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো ডি মাছ উৎপাদনের সাথে নীল বিপ্লব জড়িত। ভারতের বয়ঃলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা ইন্টু 1000। পরের কোশ্চেন 16 দাগে, সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত হলো তা হলো পরামর্শদান। 17, কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে মহানগর। পরের কোশ্চেন, ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় নেপানগরে, মধ্যপ্রদেশের নেপানগর। ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী সেটা হচ্ছে ডি ক্লোরোফ্লুরোকার্বন। সমস্ত অপশনগুলো 4টে করে অপশন দেওয়া আছে, আমি শুধু সঠিক উত্তরটা বলে যাচ্ছি। ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো দাল্লি রাজহারা। সুয়েজ খাল সংযুক্ত করেছে কাকে কাকে? ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। যেখানে পানামা যুক্ত করেছে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে, সুয়েজ যুক্ত করেছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আমি দুটো যেখানে যেখানে অথবা আছে দুটো প্রশ্নেরই উত্তর করে দিয়েছি। অন্ধ উপত্যকা কাকে বলে? কার্স্ট অঞ্চলে সোয়ালো হোলের মধ্যে নদী প্রবেশ করে অনেক সময় অন্তঃসলিলা রূপে প্রবাহিত হয়। প্রবিষ্ট নদীর উপরের দিকের অংশ অর্থাৎ উৎস থেকে সোয়ালো হোল পর্যন্ত অংশটিকে অন্ধ উপত্যকা বলে। অর্থাৎ নদীটা যে মাঝখানে সোয়ালো হোলের মধ্যে ঢুকে গিয়ে হারিয়ে যাচ্ছে, যেখানটাতে হারিয়ে যাচ্ছে তার আগে পর্যন্ত উৎস থেকে ওই অঞ্চল পর্যন্ত অন্ধ উপত্যকা, আর বাকি অংশটা পরবর্তী ক্ষেত্রে যখন নদীটা হারিয়ে যাবে শুষ্ক থাকবে, তাই বাকি অংশটা শুষ্ক উপত্যকা নামে পরিচিত। সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পাড় পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে তাকে পশ্চাৎ তটভূমি বলে। পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। প্রবাহ পথের উত্থান সত্ত্বেও যেসব নদী নিম্নক্ষয়ের মাধ্যমে তার পূর্বেকার গতিপথ বজায় রাখতে সমর্থ হয় তাদের পূর্ববর্তী নদী বলে। পেডিমেন্ট কাকে বলে? পেডিমেন্ট অ্যাকচুয়ালি মরু অঞ্চলে যে ছোট টিলা বা ছোট ছোট পাহাড় দেখা দেয় তার পাদদেশে গঠিত সমভূমি, সেটা কিসের ফলে গঠিত হয় না? সেটা মরু অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, কিন্তু হলে হঠাৎ করে বেশ ভালো রকম যখন জোরে বৃষ্টি হয় তখন ওই যে জলের কাজ এবং বায়ুর কাজ এর মিলিত কাজের ফলে মরু অঞ্চলে অনুচ্চ পাহাড়ের পাদদেশে যে সমভূমি তাকে পেডিমেন্ট বলে। অথবা গতিময় পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? ভূ আলোড়নের ফলে ভূমিভাগ উত্থিত হলে কিংবা হেলে অবস্থান করলে নদীর প্রবাহ পথের ঢাল বেড়ে যায়। কোনো কারণে ভূমিভাগ উত্থিত হয়েছে বা হেলে অবস্থান করছে, তখন প্রবাহপথের ঢাল বেড়ে যায়, ফলে কি নদী নিম্নক্ষয় করার ক্ষমতা ফিরে পায়। এরূপ অবস্থাকে গতিশীল বা গতিময় পুনর্যৌবন লাভ বলে।
হিউমিফিকেশন কাকে বলে? মাটির উপরের স্তরের মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ যে প্রক্রিয়ায় বিয়োজিত ও পরিবর্তিত হয়ে হিউমাসে পরিণত হয় তাকে হিউমিফিকেশন বলে। অর্থাৎ পচা গলা উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ যে প্রক্রিয়ায় বিয়োজিত পরিবর্তিত হয়ে মানে রূপান্তরিত হয়ে যাচ্ছে, হিউমাসে পরিবর্তিত হয় মানে তখন সেটা পচে যাচ্ছে, এবং এটাই হচ্ছে বিয়োজন, মানে আসল রূপটা আর থাকছে না, এই যে পচে যাওয়া অংশটা সেটাই হচ্ছে হিউমাসে পরিণত হয়। এই প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো? যে মৃত্তিকায় লবণের পরিমাণ বেশি থাকার জন্য পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও উদ্ভিদ তা গ্রহণ করতে পারে না তাকে, এখানে বানানটা ভুল হয়েছে, উদ্ভিদ তা গ্রহণ করতে পারে না তাকে শারীরবৃত্তীয়, বানানটা দেখে নেবে, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। আমি তাড়াতাড়ি করতে গিয়ে এটা শারীরবৃত্তীয় ও হয়ে গেছে, অন্তঃস্থ শুষ্ক মৃত্তিকা বলে। আচ্ছা, এখানে কারেকশন করা যায় নাকি দেখছি একটু। না, হচ্ছে না। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। আচ্ছা, আমি এখান থেকে কপি করে নিয়ে এসে পেস্ট করতে পারি। এই যে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে হয়ে গেছে। বানানটা কারেকশন করে দিচ্ছি। উদ্ভিদ তা গ্রহণ করতে পারে না তাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলে। উদাহরণ সুন্দরবনের লবণাক্ত মৃত্তিকা। এই রেকর্ডিং করতে করতে কারেকশন করতে পারার জন্য আমার খুব ভালো লাগছে। জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, আরেকটা হচ্ছে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। জলবায়ু যে পরিবর্তন হয়েছে এর ফলে কি হচ্ছে না, গ্লোবাল মানে নিদর্শন মানে তার প্রমাণ বা ঘটে গেছে এরকম ঘটনা। এটা পৃথিবীর উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? আর্দ্র অঞ্চলের মধ্যে হয়তো বন্যা হয়েছে, তার মধ্যে অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে গড়ে ওঠা যে বসতি তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। আর্দ্রবিন্দু বসতি হচ্ছে পুরোটাই শুষ্ক অঞ্চল, সেখানে একটা মরুদ্যান মানে মরুভূমি অঞ্চলের মধ্যে মরুদ্যান, সেটা হচ্ছে আর্দ্রবিন্দু বসতির উদাহরণ। আর শুষ্ক বিন্দু মানে চারদিক আর্দ্র, ওই বসতিটা শুষ্ক অঞ্চলে, আর্দ্র অঞ্চলের মধ্যে অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে গড়ে ওঠা বসতিকে শুষ্ক বিন্দু বসতি বলে। অতি জনাকীর্ণতা, যখন প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক 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 বেশি হবে, তখন অত্যধিক, তখন তাকে বলবে জনাধিক্যতা বা অতি জনাকীর্ণতা। পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। পরিকল্পনা অঞ্চল হলো এমন একটি অঞ্চল যেখানে পর্যাপ্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ থাকে, দক্ষ শ্রমিকের প্রাচুর্য থাকে, অর্থনৈতিক কাঠামো সমমানের হয়, উন্নয়নের কমপক্ষে একটি কেন্দ্রবিন্দু থাকে এবং সকলের সমস্যার সমাধান হয়, তখন সেটা একটা পরিকল্পনা অঞ্চলের মধ্যে পড়ে। মানে সেখানে সমস্ত রকম অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ থাকবে, শ্রমিক থাকবে, অর্থনৈতিক কাঠামোটাও সবার সমমানের হবে, সেটা হচ্ছে পরিকল্পনা অঞ্চল। উন্নয়ন কি? উন্নয়ন শব্দটি মানুষের শিক্ষা, দক্ষতা, কর্মকুশলতা, আর্থিক কর্মকুশলতা একটাই কথা, আর্থিক অবস্থা এবং জীবন আদর্শের উচ্চমানকে নির্দেশ করে। অর্থাৎ কোনো অঞ্চলের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার সার্বিক উন্নতি সাধন হচ্ছে উন্নয়ন। পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। আইসোটোপেন কি? ওয়েবারের মতে আইসোটোপেনের অর্থ হলো সম মোট পরিবহন ব্যয় রেখা। সম মোট পরিবহন ব্যয় মানে কি? কাঁচামালের ওজন এবং উৎপাদিত দ্রব্যের ওজন, তার যোগফল। অথবা দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম, কর্ণাটকের বিজয়নগর, তামিলনাড়ুর সালেম। বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? আচ্ছা, এইটা তোমরা একটুখানি দেখে নিবে, আমি মিস করে গেছি। আমি এটা বলছি তোমাদেরকে যে তোমরা পারলে কমেন্ট বক্সে লিখে দিবে, নাহলে আমি কমেন্ট সেকশনে লিখে দিচ্ছি। আচ্ছা, অন্তর্ধিত সীমানার সংজ্ঞা দাও। তাড়াহুড়োতে এটাও লেখা, যেটা হচ্ছে
মানে নাতিশীতোষ্ণ যে ঘূর্ণবাত তাতে 6টা পর্যায় আছে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের 6টা পর্যায়ের পঞ্চম পর্যায়ের মধ্যে দুটো বাতাস, একটা উষ্ণ বাতাস একটা শীতল বাতাস পরস্পরের অভিমুখে আসে। এই পরস্পরের অভিমুখে আসার যে পরপর ফেজগুলো তার মধ্যে পঞ্চম পর্যায়ে একটা আরেকটার ভিতরে ঢুকে পড়ে, যেটাকে অক্লুডেড ফ্রন্ট বা অক্লুডেড সীমান্ত, সেটাই অন্তর্হিত সীমানা। এল নিনো বলতে কি বোঝো? গড়ে 2 থেকে 7 বছর অন্তর ডিসেম্বর মাসে দক্ষিণ আমেরিকার পশ্চিমে পেরু ও ইকুয়েডরের উপকূল বরাবর উত্তরমুখী শীতল হাম্বল স্রোতের পরিবর্তে যে দক্ষিণমুখী উষ্ণ সমুদ্র স্রোতের প্রবাহ হয়, যা বিশ্ব জলবায়ুকে প্রভাবিত করে, তাকে এল নিনো বলে। 2023 সালে সিকিমে বন্যার কারণ কি ছিল? অতিরিক্ত বৃষ্টি ও লোনাক হ্রদের তীর ভেঙে যাওয়ায় সিকিমে বন্যা হয়েছিল। ব্যাপক কৃষি কাকে বলে? নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। আমাদের দেশে যেমন নিবিড় কৃষি দেখা যায়, ব্যাপক কৃষি হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, এইসব জায়গাগুলোতে দেখা যায়। নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে উন্নত প্রযুক্তি, উচ্চ ফলনশীল বীজ, উন্নত প্রযুক্তির পরে একটা কমা পড়বে, উচ্চ ফলনশীল বীজ, কীটনাশক, রাসায়নিক প্রয়োগ দ্বারা যখন অল্প পরিমাণ জমি থেকে অধিক ফসল উৎপাদন করা হয় তখন তাকে ব্যাপক কৃষি বলে। ব্যাপক কৃষির প্রধান ফসল হচ্ছে গম। এরপরে ওপেকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ওপেকের প্রধান কার্যালয় হলো অস্ট্রিয়ার ভিয়েনা। আমাকে স্নেহা ফোন করলো, সোনালি বলল তাড়াহুড়ো করতে গিয়ে কয়েকটা কোশ্চেনের উত্তর লেখা হয়নি। তো আমি পরের দিনে সেট 3 অর্থাৎ কালকেই আমি চেষ্টা করব সেট 3টা করে দেয়া। যেগুলো আমার করা নেই সেগুলো অবশ্যই তোমরা নিজেরা করে নিবে, না পারলে আমাকে বলবে, আমি করে দেবো। তো চেষ্টা করবে, খুঁজবে, যত কোশ্চেনের অ্যান্সারগুলো খুঁজবে, একটা খুঁজতে গিয়ে আরেকটা কোশ্চেনের অ্যান্সার পাবে, তাতে নিজেদের পড়াশোনাটা আরও ভালো হবে। ঠিক আছে, টাটা, গুড নাইট।